মালিকের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আজকে মালিক বাড়ি যায়নি, কিছু না কিছু তো আছেই। মালিক, মহেন্দ্রবাবু আছেন? আরে কোথায় আপনি? বাইরে গাড়িতেও নেই, ভেতরেও নেই। যাক গে, আমি তো কাজ শুরু করে দিই। এই জলের আওয়াজটা কোথা থেকে আসছে? এই জলের আওয়াজটা তো বেসমেন্ট থেকে আসছে, এখনই দেখছি। বোঝো, কেউ বেসমেন্টের কল খুলে রেখে চলে গেছে। তাই বলি কোথা থেকে জলের আওয়াজ আসছে। আরে ওফ, জলই জল, বাপরে। জলের নলটা খোলা? স্যার, মনে হচ্ছে এই বেসিনটার পাইপে কিছু আটকে গেছে, সেই জন্য সমস্ত জল বেরিয়ে আসছে। এটা কেউ জেনে শুনে করেনি তো? স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, এই মাথার পেছনে হালকা চোটের চিহ্ন আছে, এই দেখুন। ঘোরাও তো একটু স্যার, দেখি আর কোনো ক্ষত আছে কিনা। স্যার, এই দেখুন, এখানে সারা গায়ে আঘাতের চিহ্ন। এটার মানে হলো স্যার ওর সঙ্গে কারো হাতাহাতি হয়েছিল। কিন্তু কার সাথে? কি তুমি তো বলেছিলে এখানে কেউ ছিল না, একা ছিলেন মহেন্দ্রবাবু, তাহলে এই আঘাতগুলো লাগলো কি করে? আমি জানি না স্যার। মিথ্যে বলছে স্যার, ওই কারোর সাথে মিলে ওর মালিককে খুন করেছে। খুন? স্যার, এরকম দোষ দেবেন না স্যার। কাকে সঙ্গে নিয়ে খুন করেছো? কাকে সঙ্গে নিয়ে? আমি খুন করিনি স্যার। দেখো, মিথ্যে কথা বলবে না। তোমারই কোনো সঙ্গীর সাথে ওর হাতাহাতি হয়েছে, আর তুমি ওর মাথার পেছনে আঘাত করেছো আর অজ্ঞান করে দিয়েছো। আর তারপরে তুমি জলের পাইপটা খুলে রেখেছো এই ভেবে যে জল মহেন্দ্রবাবুর মুখ দিয়ে ওনার ফুসফুসে যাবে আর ওনার মৃত্যু হয়ে যাবে। না স্যার, এরকম দোষ দেবেন না স্যার। আপনি দরকার পড়লে আমার ফাঁসি দিয়ে দিন। হ্যাঁ, ফাঁসিতে তো ঝোলাবই যদি তুমি খুন করে থাকো, বুঝেছ? স্যার, এই দেখুন স্যার, ওর দুটো হাত দিয়ে গলাটা চেপে ধরেছে কেন? ওর হাতটা সরাও তো, দেখো তো ওখানে কোনো আঘাত আছে কিনা। এটা কি? হাতটা পুড়ে গেছে?
কিন্তু স্যার ওর হাতটা পুড়লো কি করে? এখানে না পড়ার কোনো জিনিস আছে আর না এখানে আগুন লাগার মতো কিছু ঘটেছে। সেটাই তো। কে? ওনার হাতটা তুমিই পুড়িয়েছো তাই না? বাইরে কোথাও, আর তারপরে এখানে রেখে চলে গেছো? আমি ওনার হাত পোড়াইনি স্যার। তাহলে কে পুড়িয়েছে? আমি কিচ্ছু জানি না স্যার। তুমি শেষ লোক ছিলে তো যে এখান থেকে গিয়েছিলে? না স্যার, সবার শেষে তো আমাদের মালিকই যেতেন। আমি তো সবসময় ওনার আগে চলে যেতাম। আর কাল রাতে আমি যখন গেলাম তখন উনি একদম ঠিক ছিলেন। কিন্তু তুমি তো বলেছিলে শাটার তো তুমিই বন্ধ করেছিলে কালকে রাত্রে। হ্যাঁ স্যার, আজ সকালে সে আমি দোকানে শাটার খুলেছিলাম স্যার। তাহলে মহেন্দ্র বাবুকে নিজেকে মেরেছে? স্যার এইটা হলো মৃত্যুর কারণ। অ্যাজমার পাম্প এই ফ্রিজের সামনে পড়েছিল। অ্যাজমা রোগীর পাম্প? কে? মহেন্দ্র বাবুর অ্যাজমার প্রবলেম ছিল? হ্যাঁ স্যার। স্যার হতে পারে যখন মহেন্দ্রর শ্বাসকষ্ট শুরু হয় আর যখন ও মাটিতে পড়ছিল ওর মাথাটা কোনো কিছুর সাথে বাড়ি খায়, সেই কারণে ওর মাথায় আঘাত লাগে। আর স্যার মুখের মধ্যে জল ঢুকে যাওয়ার কারণে দম আটকে যায় আর মারা যায়। না সচিন, জলের পাইপ খোলা রাখা, মহেন্দ্রবাবুর মাথার উপর চোট আর ওনার পোড়া হাত, নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় সচিন, খুন করা হয়েছে, খুন। একটু বডিটা উল্টাও। অভিজিৎ, বস আমার মনে হয় না একে কেউ মেরেছে। এর আঘাতটা গভীর নয়, একদম ফ্ল্যাট। হতে পারে এ কোনোভাবে পড়ে গেছে আর তখনই চোট লেগেছে। হয়তো জ্ঞান হারিয়ে পড়ে গেছে। হতে পারে। স্যার ও অ্যাজমার পেশেন্ট, ওনার ইনহেলারটা আমরা ফ্রিজের পাশ থেকে পেয়েছি। ও হ্যাঁ। গুড মর্নিং স্যার। এক্সকিউজ মি, তুমি এখানে কি করছো? ডক্টর স্যারকে এসিপি স্যার ওকে এখানে পাঠিয়েছেন। কিন্তু স্যার ও তো ওর বান্ধবীর স্বামীকে গুলি করেছিল। বিবেক, সেই সময় পরিস্থিতি অন্যরকম ছিল। সেই সময় যদি ওর বান্ধবীর বরকে গুলি না করতো তাহলে হয়তো ওর বান্ধবী আর জীবিত থাকতো না। কিন্তু স্যার অপরাধটা তো হয়েছেই ওর হাত দিয়ে, তারপরেও। না, ওই ব্যক্তি এখনো বেঁচে আছে যার উপরে গুলি চালিয়েছিল। আর এই ধরনের ঘটনা তো যে কোনো সময় যে কারোর সাথে হতে পারে। বস, এই লোকটির মৃত্যু অ্যাজমার কারণে হয়নি। আস্তমার কারণে হয়নি? তাহলে কি জন্য হলো? অভিজিৎ, এর মৃত্যু দম আটকে হয়েছে। তার মানে কেউ ওকে গলা টিপে খুন করেছে? না, গলায় তো সেরকম কোনো চিহ্ন নেই। তাহলে আমি কি বলবো সেটা তোমরা খুঁজবে না? থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। আবার ওই বেসমেন্টে গিয়ে দেখতে হবে, ওখানেই পাওয়া যেতে পারে ওর মৃত্যুর কোনো সূত্র। স্যার, হ্যাঁ, এই সালুকে স্যারও না মাঝে মধ্যে যা মাথায় আসে তাই বলে দেন। এত বড় একটা ঘরে কেউ দম বন্ধ হয়ে কি করে মারা যায় স্যার? ফেডরিক, সোজা কথা, ঘরটা চারিদিক থেকে বন্ধ, হাওয়া ঢোকার কোনো রাস্তাই নেই এই ঘরে। তাহলে কি হবে? ওই রুমে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে আর মানুষ দম বন্ধ হয়ে মারা যাবে। স্যার মৃত ব্যক্তি আস্থামার রোগী ছিল। যখনই ওর শ্বাসকষ্ট হচ্ছিল ওর তো এখান থেকে উপরে পালানো উচিত ছিল। হ্যাঁ বিবেক, ওপরে পালিয়ে যেতে পারতো, কিন্তু হয় ও ওপরে পালাতে পারেনি বা পালানোর আগেই। কি গিরিশ, যখন তুমি পার্লার থেকে যাও তখন মহেন্দ্র কোথায় ছিল? তখন উনি পার্লারের ওপরেই বসে কাজ করছিলেন। সত্যি বলছো? হ্যাঁ, সত্যিই বলছি। এই পার্লারই ছিল? হ্যাঁ। মহেন্দ্র তো পার্লারে বসেছিল, তাহলে ও নিচে বেসমেন্টে কেন আসলো? কি জন্য এসেছিল? স্যার খুনি হয়তো ওকে ওপরেই খুন করে নিচে এনে ফেলে দিয়েছে। না বিবেক, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে মহেন্দ্রকে কেউ মেরেছে নাকি ও নিজেই মারা গেছে। গিরিশ, হ্যাঁ বলো, তুমি ছাড়া আর কে কে জানতো যে মহেন্দ্রবাবু এখানে বেশিক্ষণ বসতেন? স্যার, এখানে যারা যারা কাজ করে তারা প্রত্যেকেই জানে যে উনি সবার শেষে যান।
সবাই জানতো? হ্যাঁ। কোথায় তারা? বাস ওরা এসেই পড়বে, আমি ওদের বাইরে সব একজোট হতে বলেছি। গিরিশ বলছে ও নাকি পার্লারের দরজা বন্ধ করে দিয়েছিল, করিডোরের শাটার পর্যন্ত ভেতর থেকে বন্ধ করা ছিল। তাহলে খুনি খুন করে পালালো কিভাবে? কিভাবে এখান থেকে গেল? কিভাবে যেতে পারে? শেষবারের মতো জিজ্ঞেস করছি, আর কোনো রাস্তা আছে বাইরে যাওয়ার? না স্যার, আর কোনো রাস্তা নেই। আর কোনো রাস্তা নেই? পার্লারের দুটো দরজা বন্ধ ছিল, আর কোনো রাস্তা নেই বাইরে বেরোনোর। কিন্তু খুনি মহেন্দ্রকে খুন করে এখান থেকে পালালো কিভাবে? কিভাবে ও এখান থেকে পালালো? ঠিক আছে, মেনেই নিলাম যে মহেন্দ্র নিজেই মারা গেছে দম আটকে। কিন্তু ওর দম আটকালো কিভাবে? কিভাবে ওর দম আটকায়? শ্বাস নেওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য ও বাইরে কেন পালালো না? না 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 না, কিছু একটা গোলমাল আছে। স্যার, হ্যাঁ, খুনি জানলা দিয়ে পালিয়েছে। এদিকে একটা কাজ করো, বাইরে গিয়ে দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। কাজল আর বিবেক, তোমরা এখানেই থাকবে। এই রুমটা সার্চ করো, প্রতিটা কোণা ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, জানলা তো টেপ দিয়ে বন্ধ করা রয়েছে, এভাবে তো হাওয়া ঢুকতেই পারে না। কে? এই জানলা আগে থেকে এরকম ছিল? জানলা তো আগে থেকেই বন্ধ ছিল, কিন্তু 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 কি? কিন্তু এই টেপ লাগানো ছিল না স্যার। টেপ লাগানো ছিল না? তাহলে কে টেপ লাগিয়েছে? হ্যাঁ স্যার, সেটা তো আমি জানি না স্যার। তুমি তো কিচ্ছু জানো না। আমার সন্দেহ ঠিকই আছে, মহেন্দ্রর মৃত্যু দম আটকানোর কারণেই হয়েছে। আর যে এটা করেছে ভেবে চিন্তে প্ল্যানিং করেছে। ও প্রথমে জানলাটাকে ভালো করে টেপ দিয়ে আটকে রেখেছে যাতে হাওয়া ভেতরে না ঢুকতে পারে। আর তারপরে মহেন্দ্র যখন এই বেসমেন্টে আসে, খুনি তখন ওই বিষাক্ত গ্যাস ঘরের মধ্যে ছেড়ে দেয়, আর মহেন্দ্রর মৃত্যু হয়। স্যার, কিন্তু ঘরের মধ্যে গ্যাস ঢোকার কোনো একটা রাস্তা তো থাকা উচিত। এই জানলাগুলো তো বন্ধ, তাহলে রাস্তা বেরোবে পুরবি, রাস্তা বেরোবে। চলো। এটাই হলো পার্লারের পেছনের দরজা, আর তার ঠিক অপোজিটে 1, 2, 3 তিনটে দরজা। তার মধ্যে এটা হলো বেসমেন্ট। বাকি দুটো দরজা কি হতে পারে?
ভালো করে দেখো, পেছনটাও দেখো, মেঝেতে খুব ভালো করে দেখো, দেওয়ালের দিকটাও ভালো করে দেখো। দেখো কোনো ফুটো পাওয়া যায় কিনা যেখান দিয়ে ওই বিপজ্জনক গ্যাস ভেতরে ছাড়া হয়েছে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, দেখো ভালো করে দেখো, প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো। কি হচ্ছে প্যাট্রিক? ইঁদুর। হাতি ইঁদুরকে ভয় পায়। স্যার, হ্যাঁ কাজল, এ দেখুন স্যার, এখানে গর্ত রয়েছে। দেখো আমি বলেছিলাম না ফুটো আছে। কিন্তু স্যার, এরকম ফুটো তো ইলেকট্রিকের তার বা সেরকম কিছু যাওয়ার জন্য করা হয় দেওয়ালে। যদি এটা ইলেকট্রিকের তার ঢোকানোর জন্য করা হয়ে থাকে তাহলে 2 থেকে 3 ইঞ্চির বেশি গভীর হতে পারে না। দেখো কতটা গভীর, দেখো ভালো করে। স্যার, পেন তো পুরোটাই দেখছি দেওয়ালের ভেতরে চলে গেল। হ্যাঁ, ফুটোটা একটু বেঁকা উপরের দিকে। বেঁকা ওপরের দিকে? চলো আমরা গিয়ে দেখি অন্য দিকটা কোন দিক দিয়ে বেরিয়েছে। বেসমেন্টে যে ফুটোটা আমরা দেখেছি ওই ফুটোর মুখ মনে হয় এই রুম থেকে বেরোনোর কথা। প্যাট্রিক, সব বাক্সগুলো এখান থেকে সরাও। ফুটো এই দেওয়ালেই আছে মনে হচ্ছে। বিবেক কোথায় চলে গেল? হ্যাঁ স্যার, বিবেক তো করিডোরেই এসেছিল, হয়তো পার্লারে কিছু খুঁজছে। স্যার, হ্যাঁ প্যাট্রিক, এই দেখুন স্যার, ঠিক সেরকমই আরেকটা ফুটো, ঠিক যেমন নিচে বেসমেন্টে ছিল। হ্যাঁ ফেডরিক, এটা ওই গর্তেরই মুখ, আর এই গর্ত দিয়েই খুনি ওই বিপজ্জনক গ্যাস বেসমেন্টের ভেতর ছেড়ে দেয়। কিন্তু ও এখান থেকে পালালো কি করে? কোন দিক দিয়ে পালিয়েছ? কিভাবে? ফেডরিক, এই কার্পেটটা সরাও, দেখো তার নিচে কিছু আছে কিনা। মাই গড, এটা তো আরেকটা গোডাউন। কাজল, তাড়াতাড়ি একটা টর্চ নিয়ে এসো। স্যার, হ্যাঁ, টর্চ যতক্ষণ না আসছে আমি নিচে গিয়ে দেখবো একবার। তুমি যাবে? হ্যাঁ। নিচে অন্ধকারে? হ্যাঁ স্যার। ভয় পাবে না তো? ফ্রেডি আর ভয়। সাবধানে যাও। হ্যাঁ স্যার। আর কোনো গোলমাল করো না। একদম স্যার। সাবধানে। হ্যাঁ হ্যাঁ।
সাবধানে। প্যাট্রিক! প্যাট্রিক, কি হয়েছে? স্যার যেখানে যাবে সেখানে গোলমাল করবে। স্যার হ্যাঁ, প্যাট্রিক! প্যাট্রিক! প্যাট্রিক, কোথায় গেল? প্যাট্রিক, কোথায় তুমি? প্যাট্রিক! প্যাট্রিক! আরে প্যাট্রিক, প্যাট্রিক, কি হয়েছে তোমার? আমার হ্যাঁ, তোমার। কিচ্ছু না। প্যাট্রিক, কিছু হয়নি? প্যাট্রিক, তুমি কিভাবে পড়ে গেলে? আরে পাউডার গুলো তোমার কিভাবে নাকে মুখে লাগলো? নাকে? হ্যাঁ হাসছেন কেন স্যার? হ্যাঁ প্যাট্রিক, মুখে। এসবি স্যার, এসব আপনি কি কথা বলছেন? ফ্রেডি স্যার মজা করছেন কেন? মজা? এটা তো ড্রাগস। প্যাট্রিক কোনো মজা করছে না। এই ড্রাগস প্যাট্রিকের শরীরে গেছে। ড্রাগস? কাজল, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। যাও, কাজলের সঙ্গে হসপিটালে যাও। স্যার সাবধানে, সাবধানে, স্যার সাবধানে। সাবধানে চলুন স্যার, সাবধানে, সিঁড়ি আছে। স্যার এটা তো পুরো একটা ড্রাগসের ল্যাব, এটা তো ফ্যাক্টরি। হ্যাঁ, কোনো বড় র্যাকেট এখানে আছে মনে হচ্ছে। মনে হয় ওই মহেন্দ্র আইসক্রিম পার্লারের আড়ালে ড্রাগসের ব্যবসা করে। আরে দড়ি চেয়ারের উপরে কেন? কাউকে বেঁধে রেখেছিল নাকি? বিবেককে এখানে বেঁধে রাখেনি তো? হ্যাঁ, পুরবি হতে পারে, হতে পারে বিবেককেই বেঁধে রেখেছিল। কাজল বলছিল যে ও আইসক্রিম পার্লারে গিয়েছিল কিছু খুঁজতে 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 ও এখানে আসেনি তো। হয়তো ওই লোকগুলো। স্যার রক্ত, এই দেখুন। এ তো টাটকা রক্ত মনে হচ্ছে। এটা বিবেকের রক্ত নয় তো? একটা কাজ করো, এই রক্তটা তোলো আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ততক্ষণ আমি বাকি কর্মচারীদের সাথে কথা বলি। স্যার তোমার নাকের নিচে আইসক্রিম পার্লারের বেসমেন্টে রুম নাম্বার 12-তে ড্রাগস তৈরি হয়, আর তুমি বলছো তুমি কিছু জানো না? হ্যাঁ, এটা হতে পারে না, বুঝেছো? স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। সত্যি বলছো? তোমরা কিচ্ছু জানো না সেটা তো আমরাই জেনে নেব, বুঝেছো? তোমাদের সকলের ডিটেলস আমার চাই, সবার ডিটেলস, নাম আর ঠিকানা সমেত, এক্ষুনি। ডক্টর সারুকে জানা গেল এই মহেন্দ্রর খুন কিভাবে হয়েছে? না, এখনো জানা যায়নি। আরে এত সময় লাগার কেস কিভাবে সলভ হবে স্যার? আরে অভিজিৎ, তোমাকে বারবার বলেছি তুমি ঘোড়ায় জিন দিয়ে কখন এখানে এসো না। তুমি দেখছো না আমি কাজ করছি? এক মিনিট কারণ এটা তো জানা গেছে যে ওই আইসক্রিম পার্লারের বেসমেন্টে যে রক্ত পাওয়া গিয়েছিল সেটা কার? দুনিয়ায় কোটি কোটি লোক আছে অভিজিৎ, সেটা যে কারোর হতে পারে, আমি কি করে বলবো? আরে কি হয়েছে ওনার এত মেজাজ গরম কেন? অভিজিৎ দেখো, একটা ব্যাপার তো শিওর যে ওই রক্তটার ব্লাড গ্রুপ বি পজিটিভ। বি পজিটিভ? বি পজিটিভ ব্লাড গ্রুপ তো স্যার বিবেকেরও। বিবেকের? যেই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। বিবেক সেই সময় ছিল ওখানে, কিন্তু গেল কোথায়? এই ড্রাগের র্যাকেটটা আবার বিবেককে গায়েব করে দিল না তো? তোকে আমি একদম খুশি করে দেব। আদা জল খেয়ে ঢুকে পড় ড্রাগ বিক্রি করা গ্যাংয়ে। বেঁচে যদি ফিরিস সারা জীবন পায়ের উপর পাতুলে খাবি, আর মরে যাস যদি তো তোর বাচ্চারা তোর সুনাম করবে। সব পয়সা তোর বাচ্চাদের দিয়ে দেব, শুধু তুই এইটুকু খবর এনে দে যে বিবেক কোথায়, ড্রাগ ডিলারদের খপ্পরে আছে না নেই। ওকে, আমি তোর ফোনের জন্য অপেক্ষা করবো, ঠিক আছে? স্যার বিবেকের কোথাও কোনো খোঁজ পাচ্ছি না। ও হসপিটালও নেই, আর এমনকি এমনকি কি? কিছু না স্যার। কিছু নয় কি? হ্যাঁ,
স্যার আমি ভেবেছিলাম কেউ ওকে আবার মেরে দেয়নি তো, এই জন্য আমি মর্গেও খুঁজে নিয়েছিলাম। তো ও ওখানেও নেই। হঠাৎ উধাও হয়ে গেল কোথায়? আমরাও তো ছিলাম ওখানে। গেলে যাবে কোথায়? স্যার স্যার এটা মহেন্দ্রর মোবাইলের কল ডিটেলস আর ওর আইসক্রিম পার্লারের কল ডিটেলস। ও, কাল রাত 11টার সময় ল্যান্ডলাইন থেকে কেউ একজন কল করেছিল। পুরো 1.5 মিনিট ধরে কথা হয়েছে। স্যার তার মানে আইসক্রিম পার্লার বন্ধ হওয়ার ঘন্টাখানেক পর কেউ মহেন্দ্রকে ফোন করেছিল। আর এই কাজ এমন কোনো লোকই করতে পারে যে জানে যে মহেন্দ্র এত রাতেও ওখানেই থাকতে পারে, ওই আইসক্রিম পার্লারে। স্যার এরকমটাও তো হতে পারে যে ফোন করেছে সেই মহেন্দ্রকে বেসমেন্টে যাওয়ার জন্য বলেছে। হতেও পারে পুরবী, কিন্তু ওর দম বন্ধ হলো কি করে বেসমেন্টে গিয়ে? স্যার এটা আমিও ভাবছিলাম, বেসমেন্টে ওর যদি দম নিতে অসুবিধা হয় তো ওখানে দাঁড়ালো কেন, পালালো না কেন? হ্যাঁ সচিন, এই কথাটাও মাথায় ঢুকছে না। বেসমেন্টে কোনো গন্ডগোল আছে। বিবেকও বেসমেন্ট থেকেই উধাও হয়েছিল। এক কাজ করো, বেসমেন্টটা আরেকবার তল্লাশি করে দেখো, হয়তো আমাদের কোনো কিছু নজর এড়িয়েছে। আর এই নাম্বারটারও খোঁজ করো যে এই নাম্বারটা কোথাকার নাম্বার। স্যার বেসমেন্টের সমস্ত জায়গায় দেখলাম, কোথাও কিছু নেই। কাজল, কখনো কখনো চোখের সামনে প্রমাণ থাকলেও আমাদের নজরে পড়ে না। এই কেসে এমন কোনো জিনিস আছে, এমন কোনো জিনিস যেটা এখনো আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। স্যার এমন কি হতে পারে? সচিন, খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল সে নিশ্চয়ই করে থাকে। কোনো না কোনো প্রমাণ তো সে রেখেই যায়। আমাদের ওই প্রমাণটা খুঁজে বের করতে হবে। খোঁজো ভালো করে। স্যার বেসিনের জলটা তো সেই একই রয়ে গেছে। সচিন। হ্যাঁ স্যার। সচিন, এই বেসিনের নিচের পাইপটা খুলে দেখো, দেখো কিছু আটকে আছে কিনা। হ্যাঁ স্যার মনে হয় এর মধ্যে কিছু আটকে আছে। দেখো, বের করো। স্যার এই দেখুন, পাথর। পাথর? আমি বলেছিলাম না সচিন, জেনে শুনে এটা করা হয়েছে। জেনে শুনে প্রথমে পাথর আটকে যায় পাইপে, আর তারপরে জলের নলটা চালু করে দেয়। কিন্তু স্যার মহেন্দ্রর মৃত্যুর সাথে জলের কি সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ স্যার, জল তো আগুন নেভায়, তাহলে হাত কি করে পুড়লো ওনার? যেটা ছোঁয়ার পরে মহেন্দ্রর হাত পুড়ে যায়, ওই জিনিসের ক্ষেত্রে জল বারুদের মতন কাজ করেছে। জিনিসটা কি এমন হতে পারে? চালুকে মনে হচ্ছে এই লোকটা জ্বলন্ত কোনো জিনিস দু হাতে ধরেছিল, যেটার কারণে এর হাত দুটো খুব বাজে অবস্থায় পুড়েছে। হ্যাঁ বস, হাত খুব খারাপ ভাবে পুড়ে গেছে, আর এর ক্ষত থেকে পুঁজও বেরোচ্ছে দেখো। কিন্তু যেই জিনিসের হাতটা পুড়েছে সেই জিনিসটা তো ওখানে ছিলই না। যদি সেই জিনিসটা পুড়ে ছাইও হয়ে থাকবে তাহলে তো কিছু থাকবে ওখানে। এই লোকটি সেই জিনিসটাকে খেয়ে নিয়েছে। রসিকতা করছো সালুকে? খেয়ে নিয়েছে মানে? খেয়ে নিয়েছে মানে সেই জিনিসটা এখন এর মধ্যে আছে। তার মানে এর পেটে আছে? পেটে নয় বস, তাহলে এর ফুসফুসের মধ্যে আছে।
আর সেই কারণেই এই লোকটির মৃত্যু হয়েছে। মানে ওই জ্বলন্ত জিনিসটা হাওয়া হয়ে গেছে, আর হাওয়া হয়েও লাংসে চলে গেছে। আগে হ্যাঁ। কি আগে? আরে বস, এই লোকটি জ্বলন্ত জিনিসের জন্য মরেনি, তাহলে এ জ্বলন্ত বরফের কারণে মরেছে। জ্বলন্ত বরফ? বরফে আগুন লাগতে পারে? বরফে তো আগুন লাগতে পারে না, কিন্তু বরফ আগুন লাগাতে পারে। মানে ফসফাইট? বুদ্ধিমান মেয়ে। আর বরফ কিভাবে আগুন লাগাতে পারে সেটা এর দুটো হাত দেখলেই বোঝা যায়। এ দেখো বস, এই লোকটির দুটি হাত খুব খারাপ ভাবে পুড়ে গেছে। বস, এই দুটো হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ড্রাই আইস ধরেছিল, অনেকক্ষণ পর্যন্ত, কারণ এর হাতের ওপরে ছালটাই শুধু পড়ে যায়নি, এই দেখো এর হাতের ভেতরের মাংসও খুব বাজেভাবে পুড়ে গেছে। কিন্তু এতক্ষণ ধরে ও বরফটা কেন ধরে রেখেছিল? বস, এই লোকটি প্রথমে অজ্ঞান ছিল। হ্যাঁ, এর মাথার উপর তো আঘাত আছে। আর যখন এই লোকটির জ্ঞান ফেরে, ও দেখলো ঘরের মধ্যে চারিদিকে ড্রাই আইস পড়ে আছে, আর তার উপরে জল পড়ছে। আর যখন ড্রাই আইস জলের সঙ্গে মেশে তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আর ওই কার্বন ডাই অক্সাইডের কারণে এই লোকটির শ্বাস বন্ধ হতে থাকে। এই লোকটি নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনোভাবে ড্রাই আইসকে সরিয়ে দিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওপরের দরজা বন্ধ ছিল। এই লোকটি আবার নিচে আসে, কিন্তু ততক্ষণে ঘরের মধ্যে কার্বন ডাই অক্সাইড পুরোপুরি ভরে গিয়েছিল, আর ওই কার্বন ডাই অক্সাইডের কারণে এর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, আর লোকটি মারা যায়। মরার সময় খুব যন্ত্রণা পেয়েছে বেচারা। স্যার, হ্যাঁ, এই ড্রাই আইস যা জিনিস তা তো সব ফ্যাক্টরিতে পাওয়া যায় না, খুব বেশি হলে 3-4টা ফ্যাক্টরিতে পাওয়া যায়। আমরা এটা খোঁজ নিয়ে দেখতে পারি যে পরশু রাতে এই আইসক্রিম পার্লারে কে ড্রাই আইস নিয়ে এসেছিল। হ্যাঁ অভিজিৎ, এই ড্রাই আইস ফ্যাক্টরির আমরা খোঁজ নিতে পারি। হ্যাঁ সচিন, কোথা থেকে? মালাঠির পিসিও থেকে? স্যার কেন জানি না সকাল থেকে মাথায় আজে বাজে চিন্তা ঘুরছে। কেন, কি হয়েছে তোমার? মেরেছে নাকি গার্লফ্রেন্ড, নাকি ফোনে কিছু বলে ফেলেছে? না, এরকম কোনো ব্যাপার নয় স্যার। স্যার কি বলবো এই ব্যাপারে, ছেড়ে দিন সব। কিন্তু মন তো মানে না স্যার, বারবার সেই একই কথা মাথায় আসছে, মন বলে কথা। ওকে এরকমই থাকতে দাও সচিন। এ যদি নরম থাকে তবে জীবনটাও বেশ মজাদার হয়ে দাঁড়ায়, আর একবার শক্ত হয়ে গেলে না, জীবনের আর মজাই থাকে না। স্যার এটা আপনি ঠিক বলেছেন। আচ্ছা, এই বাজে খেয়ালটা এলো কেন তোমার মাথায়? এই বিবেকের ব্যাপারে এখনো কোনো খোঁজ পেলাম না। আরে এই কথা ভেবে আমারও তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে গেল তো গেল কোথায়? স্যার, বিবেক ফোন কেন করছে না? আমি কিন্তু জানি বিবেক কোথায়। স্যার আপনি জানেন? হ্যাঁ স্যার, এতক্ষণ বলেননি কেন? আরে আমি তো এখনই সব জানতে পারলাম। ওই দেখো সিগন্যালের নিচে কি হাল হয়েছে দেখো শরীরের, তার উপরে ছেঁড়া ময়লা পোশাক পরে আছে। এক কাজ করো তো, তুমি গাড়িটাকে ঘুরিয়ে ওদিকে লাগাও, ঠিক আছে? চলো। ঠিক আছে স্যার। বিবেক, বিবেক, আরে কি হয়েছে তোমার? হ্যাঁ বিবেক, তুমি চিনতে পারছো না? এর কি হয়েছে? কিচ্ছু বলছে না তো। বিবেক, চিনতে পারছিস? উনি দোয়া স্যার, আমি সচিন, ও পুরবি। কেউ কিছু খাওয়ালো নাকি? হ্যাঁ বিবেক, চলো চলো, স্যার ওকে তুলে নিয়ে যেতে হবে স্যার। হ্যাঁ সাবধানে, হ্যাঁ চলো চলো। আরে ভাই শোনো, টাকা টাকা কে দেবে? আরে ভাই খাতায় লিখে রাখো না, বিকেলে এসে দিয়ে যাবো। বাবার জমিদারি নাকি? শেষ 3 মাস ধরে এই একই ডায়লগ শুনে আসছি। এটা কিন্তু বাজে কথা বলছো ভাই, ভাব তুলে বলো না কিন্তু। তোমার টাকা নিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি? নিয়ে পালাচ্ছিস না, কিন্তু দিচ্ছিসও তো না। ওসব নাটক ছাড়, এখন টাকা দে। তোমাকে কিন্তু এখন আমি বুঝিয়ে যাচ্ছি ভাই, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। এই ব্যাপার কি করছিস তোরা এখানে? হ্যাঁ কেন মারপিট করছিস? আরে স্যার, গত 3 মাস ধরে ফোন করেই যাচ্ছে আর টাকাই দিচ্ছে না। কেন টাকা দিচ্ছিস না কেন? হ্যাঁ বল। ওকে দে। দেখলেন স্যার, টাকা থাকা সত্ত্বেও টাকা দিচ্ছিল না। আবার যেন এরকম না হয়, যা এখান থেকে বেরো। এই আপনারা সরে যান, যান। তোমার টাকা পেয়ে গেছো তো?
হ্যাঁ স্যার। এবার খুশি তো? হ্যাঁ স্যার, অনেক অনেক ধন্যবাদ। দেখো, আমি সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ। এই পিসিওতে পরশু রাতে 11টায় কেউ ফোন করতে এসেছিল। পরশুদিন রাতে 11টার সময়? একটু ভেবে বলো যদি কিছু মনে পড়ে। হ্যাঁ স্যার, আমি যখন দোকান বন্ধ করার সময় বাইরে বেরিয়েছিলাম তখন গাড়ি নিয়ে একজন ফোন করতে এসেছিল। তারপর? আমি তো তখনই ওকে বারণ করে দিলাম, কিন্তু তখন বললো যে খুব দরকারি একটা ফোন আছে, খুব তোষামত করছিল। তখন আমিও বললাম ঠিক আছে ভাই, নাও করে নাও। ও একা ছিল নাকি সাথে কেউ ছিল? না স্যার, ওর সঙ্গে আরেকটা লোকও ছিল, কিন্তু ও গাড়িতেই বসেছিল। তুমি কিছু শুনেছিলে? কি কথা বলছিল? স্যার কথাবার্তা তো আমি শুনিনি, আমি তো বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম, ভাবছিলাম কখন ওনার ফোন শেষ হবে আর আমি বাড়ি যাব। কেমন গাড়ি ছিল মনে আছে? মানে বলতে চাইছি নাম্বার, গাড়ির নাম্বার। স্যার নাম্বার তো মনে নেই, কিন্তু স্যার বড় গাড়ি ছিল, সাদা রঙের। ওই যে লোকটা ফোন করতে এসেছিল আশেপাশে দেখেছো কখনো? স্যার আগে তো কোনোদিনও দেখিনি, 30-35 বছরের ছিল। আর হ্যাঁ স্যার, উনি খুঁড়িয়ে হাঁটছিলেন। দয়া, এই ড্রাগস এত ডেঞ্জারাস, যদি কারো শরীরে একবার ঢোকে না সে শেষও হয়ে যেতে পারে। হ্যাঁ স্যার, দেখুন না বিবেকের কি অবস্থা হয়েছে। স্যার বিবেককে রিহ্যাবিলিটেশন সেন্টারে অ্যাডমিট করা হয়েছে, 7 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে স্যার। না দয়া, আমার তো মনে হয় না ও এত তাড়াতাড়ি সুস্থ হবে, কম করে তো 1 মাস লাগবেই ওর। স্যার এই আইস ফ্যাক্টরির পাশেই আছে ড্রাই আইস ফ্যাক্টরি, এটাই শেষ আইস ফ্যাক্টরি স্যার। আর এই আইস ফ্যাক্টরি সবচেয়ে বেশি ড্রাই আইস বিক্রি করে স্যার। তাহলে দয়া, ওই বরফ ওই আইস ফ্যাক্টরি থেকে নিয়ে গেছে ও। চলো গিয়ে দেখি। কি হয়েছে ভাই? ভাই তোমার কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? 5 বছর ধরে তুমি এখানে কাজ করছো, তারপরেও এত বড় গাফিলতি? গ্লাভস না পরেই তুমি এভাবে ড্রাই আইসে হাত দিলে কেন? আরে একে পরে বকো, আগে হসপিটালে নিয়ে যাও, না হলে ওষুধ লাগাও। ওষুধ আছে এখানে? শোনো, ওকে অফিসে নিয়ে যাও, সেখানে ফার্স্ট এড বক্স আছে। যাও তাড়াতাড়ি যাও। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও তাড়াতাড়ি কাজে যাও। কাজে চল। খুব জ্বালা করছে। স্যার। হ্যাঁ সচিন। স্যার যে পিসিও থেকে মহেন্দ্রকে ফোন করা হয়েছিল, ওই পিসিও মালিক বলছিল যে ওখানে দুজন এসেছিল ফোন করতে, একজন গাড়িতেই বসেছিল, আর যে ফোন করছিল সে খুঁড়িয়ে হাঁটছিল। ও খুঁড়িয়ে হাঁটছিল? আপনি একটু বলুন তো, পরশু রাতে এখান থেকে 15টা বরফের বার আপনি কাকে বিক্রি করেছেন? পরশু রাতে কাকে বিক্রি করেছেন তাড়াতাড়ি বলুন। স্যার দেখে বলতে হবে, খুব এমার্জেন্সি অর্ডার ছিল স্যার, আর এক্ষুনি চাই এরকমটাই বলেছিল। চলুন বলবেন, চলুন। খুব জ্বলছে। হ্যাঁ স্যার পেয়ে গেছি। পাওয়া গেছে? কি নাম? স্যার জিৎ নামের একজন এই অর্ডারটা দিয়েছিল। জিৎ? কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, 1805976298। স্যার এটা তো ভুয়ো নাম্বার। আমি তো সেটাই ভাবছিলাম, কোনো অপরাধী তার অরিজিনাল ফোন নাম্বার দেয় না। আচ্ছা এটা বলুন, এই বরফের বারগুলো কে নিয়ে গিয়েছিল? নন্দু নিয়ে গিয়েছিল স্যার, আমাদের টেম্পো ড্রাইভার। কোথায় আছে নন্দু? হয়তো টেম্পোতে ঘুমোচ্ছে। নিয়ে চলুন। আসুন স্যার। এদিকে। এই শোনো, নন্দু কোথায় আছে? স্যার ওই টেম্পোতে ঘুমোচ্ছে। আসুন স্যার। যখনই দেখি ঘুমোচ্ছে, জানি না কি হয়েছে ওর। নন্দু
কে কে কি হয়েছে মালিক? নেমে আয়, তারপরে বলছি কি হয়েছে। নেমে আয়। কি হয়েছে মালিক? পরশু রাতে মহেন্দ্রর আইস পার্লারে ড্রাই আইসের স্ল্যাব তুমি নিয়ে গেছিলে। হ্যাঁ নিয়ে গিয়েছিলাম। কি হয়েছে? নন্দু, ভদ্রভাবে কথা বল, ওনারা সিআইডি থেকে এসেছেন। 1 মিনিট, এই ছবিটা দেখো। এডি আইসক্রিম পার্লারে নিয়ে গেছিলে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই বরফের বারটা তুমি নামিয়েছিলে নাকি অন্য কেউ? মালিক, আমার কাজ গাড়ি নিয়ে যাওয়া। বরফ নামানোর জন্য 2 জন লোক এসেছিল, ওরাই সব বরফ নামাচ্ছিল। আচ্ছা, ওদের মধ্যে কেউ খুঁড়িয়ে হাঁটছিল? খোঁড়াতে তো আমি কাউকে দেখিনি স্যার, কিন্তু হ্যাঁ একজনকে দেখি দাঁতের নিচে কিছু একটা চেবাচ্ছিল, তামাক বা গুটকা জাতীয় এরকম কিছু। আচ্ছা, পিসিও থেকে বলছিল ওই লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আর এই ড্রাইভার বলছে যে প্রতি 2 মিনিট অন্তর নিজের দাঁতের নিচে কিছু রেখে দিয়ে দাঁত দিয়ে চিবোচ্ছিল। একই লোকই না 2 জন আলাদা আলাদা? আমার তো চাকরি গেল, এবার তো বাড়ি যেতে দাও। কেউ কোথাও যাবে না যতক্ষণ না আমরা জানতে পারবো খুন কে করেছে, বুঝেছ? কিন্তু স্যার, আমাদের উপর কেন সন্দেহ করছেন? আমরা তো প্রথম থেকেই বরবাদ হয়ে রয়েছি। কারোর ওপর সন্দেহ করছি না, খোঁজ খবর করছি। সবাই নিজের নিজের হাত সামনে রাখো। কেন? হাত সামনে রাখো। আপনারা আমাদের হাত দেখে কি করবেন? খুন কি আমরা করেছি নাকি? চুপচাপ নিজেদের হাত বাড়িয়ে দাও। চলো চলো, হাত দেখাও। কাজল, উল্টো করো। এদিকে এসো, এদিকে এসে দাঁড়াও। ওদিকে যান। তুমি এসো এদিকে। চলো, এদিকে এসে দাঁড়াও। স্যার আমি কিছু করিনি, আমি কারোর খুন করিনি স্যার। একটু বাদেই বুঝে যাবো সেটা। চলো এদিকে এসো। আমি কিছু করিনি স্যার। চলো। আমি কিছু করিনি স্যার। স্যার, এই 4 জনই তামাক খায় স্যার। তামাক খাও? লজ্জা করে না? জানো না তামাক সব থেকে বড় বিষ? ক্যান্সার হয়, ক্যান্সার। স্যার, এই বাকি যারা রয়েছে না, সবাইকে লাইন দিয়ে হাঁটতে বলো, দেখি ওরা কিভাবে হাঁটে। চলো দেখি। তোমরা এক এক করে এখান থেকে সব বাইরে যাও। চলো। সবার পাই তো ঠিক আছে স্যার, কেউই খুঁড়িয়ে হাঁটছে না। সেটাই তো। একটা কাজ করো, এই বাকি যে 4 জন রয়েছে না, তাদের সবার পা চেক করো। স্যার, একবার প্যান্টটা উঁচু করতো। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি স্যার। চুপচাপ প্যান্ট উঁচু কর। এই পায়েরটা। প্যান্ট উঁচু কর। এই পাটা। পা দেখা দেখে। ওই পাটা। ওই পাটা। তো তুই তাহলে স্যার আমি কিছু করিনি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। তারা পালাচ্ছিলে কেন? স্যার আমি খুন কেন করেছিস তুই? এসব আপনারা কি বলছেন? আপনারা যাকে খুশি ধরে বলবেন যে খুন সে করেছে? প্রশ্ন আমি একে করেছি, আর উত্তর তুই দিচ্ছিস। আরে যাও যাও, অনেক দেখেছি তোমাদের মতো সিআইডির লোক। অনেক দেখেছিস? হ্যাঁ, আরেকবার দেখ। আমি আর কিছু করবো না স্যার, আর কোনোদিন আমি ড্রাগ ছোবো না স্যার। ড্রাগ খাইয়ে খাইয়ে মানুষকে জ্যান্ত লাশ তৈরি করছিলি, হ্যাঁ? জ্যান্ত লাশ। স্যার আমি বলছি স্যার, কান ধরছি স্যার, এরপরে আর এরকম ভুল কাজ কোনোদিন করবো না স্যার। আর তুই? টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম স্যার। টাকার লোভে অন্ধ হয়ে গিয়ে
বিষ বিক্রি শুরু করেছিস? হ্যাঁ, মহেন্দ্রকে খুন কেন করেছিস? স্যার ওই ড্রাগের ব্যবসা ওই আইসক্রিম পার্লার থেকেই চলতো। আর একদিন হঠাৎ করে মহেন্দ্র ওটার খবর পেয়ে যায়। তারপরে মহেন্দ্র হুমকি দিতে থাকে যে আমাদের ধরিয়ে দেবে। আমরা জানতাম যে মহেন্দ্রর হাঁপানি আছে, তাই আমরা দুজন প্ল্যান করি যে বেসমেন্টে আটকে রাখবো আর ড্রাই আইস ঢেলে দেবো, যাতে ও দম বন্ধ হয়ে মরে যায়। আর কেউ যাতে বুঝতেও না পারে যে ওর মৃত্যু কিভাবে হয়েছে। আরে দরজা খোলো। যাতে ড্রাই আইস থেকে যে গ্যাস বেরোয় তাতে দম বন্ধ হয়ে যায় আর ও মরে যায়। হ্যাঁ, আমরা জানতাম যে মহেন্দ্র প্রায়ই অনেক রাত পর্যন্ত ওই আইসক্রিম পার্লারে কাজ করে, আর ওই রাতে ও ওখানে ছিল। এই জন্যই আমরা ওকে ফোন করেছিলাম। তোরা দুজন বিবেককে কি করে উধাও করলি? সেই সময় আমি আরেকটা বেসমেন্টেই ছিলাম যখন আপনারা ওখানে পৌঁছন। জানি না কোত্থেকে হঠাৎ করে বিবেক ওই বেসমেন্টে চলে এলো। আমার মনে হয়েছিল যে আমরা ধরা পড়ে যাব, তাই। আর তোরা সঙ্গে সঙ্গে বিবেককে ইঞ্জেকশন দিয়ে দিলি। হ্যাঁ, আর ও মাদক আসক্ত হয়ে পড়েছিল আর বারবার ড্রাগস চাইতে শুরু করেছিল। আর তারপরে আমরা পিছনের রাস্তা দিয়ে বের করে ওকে রাস্তায় ছেড়ে দিই। তোদের মতো লোকেদের জন্যই আজকের ইয়াং জেনারেশন নেশার শিকার হয়ে যাচ্ছে আর অগন্তি পরিবার শেষ হয়ে যাচ্ছে। তোদের দুজনের তো ফাঁসি হওয়া উচিত।